এসএসসি কেমিস্ট্রি পদার্থের গঠন অর্থাৎ তৃতীয় অধ্যায়ের চতুর্থ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো নিয়ে জানবো। আমরা যদি একটা পরমাণুকে একদম জুম করে দেখতে যাই যে একটা পরমাণুর ভিতরে আসলে কি আছে, তাহলে আমরা দেখতে পারবো যে একটা পরমাণুর মধ্যে 3 ধরনের কণিকা বিদ্যমান। সেই কণিকাগুলো হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো আমি এখানে পাশে একটা চিত্র এঁকে রেখেছি যে এই যে 3 ধরনের কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তারা আসলে কি অবস্থায় থাকে। মাঝখানে একটা এরিয়া আছে, এই এরিয়াতে মূলত প্রোটন এবং নিউট্রন থাকে। এই যে পজিটিভ চার্জ বিশিষ্ট যে সবুজ কণিকাগুলা সেগুলো হলো আমাদের প্রোটন, এবং এই যে কোনো চার্জই নেই অর্থাৎ সাদা রঙের যে কণাগুলা সেগুলো হলো আমাদের নিউট্রন। আর এই যে চারপাশে কিছু সুনির্দিষ্ট কক্ষপথ বা বৃত্তাকার পথে যেই কণাগুলোকে আমরা দেখতে পারতেছি যেগুলো কিনা নেগেটিভ চার্জ বিশিষ্ট, সেগুলো হলো ইলেকট্রন। এই যে মাঝখানের যে এরিয়াটা যেখানে কিনা প্রোটন এবং নিউট্রনগুলো থাকে, এই এরিয়াটাকে বলা হয় হলো নিউক্লিয়াস। তাহলে আমরা বুঝতে পারলাম যে নিউক্লিয়াস হলো একটা পরমাণুর কেন্দ্রীয় একটা জায়গা যেখানে কিনা প্রোটন এবং নিউট্রনগুলো থাকে। এর চারপাশে কয়েকটা সুনির্দিষ্ট কক্ষপথে আমাদের ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলো থাকে। তো আমরা দেখতে পারতেছি এখানে ইলেকট্রনটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট, প্রোটন হলো পজিটিভ চার্জ বিশিষ্ট, এবং যে নিউট্রন হলো নিউট্রাল, তার কোনো চার্জ নেই। আর চার্জ বা আধান হইল প্রত্যেকটা পরমাণুর এক একটা বৈশিষ্ট্য বা একটা ধর্ম, যার কারণে যেই ধর্ম থাকার কারণে সে আরেকটা পরমাণুর প্রতি আকর্ষণ অথবা বিকর্ষণ অনুভব করে। তো আমি পাশে যে চিত্রটা এঁকে রাখছি এটা আসলে কোন পরমাণুর চিত্র আমি এঁকে রাখছি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমি কোন পরমাণুকে জুম করলে ঠিক এই অবস্থায় দেখতে পারবো। সেটা হলো কার্বনকে যদি আমি জুম করি তাহলে আমি ঠিক এভাবে দেখতে পারবো। এখন আমি কিভাবে বুঝলাম যে কার্বনকে জুম করলে এভাবে দেখা যাবে? তা আমরা অষ্টম শ্রেণীতে মোটামুটি 18টা মৌলের সাথে পরিচিত হয়েছি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এরকম 18টা মৌলের সাথে আমরা পরিচিত হয়েছি। তো প্রত্যেকটা মৌলের জন্য আমরা দেখছি যে একটা নির্দিষ্ট সংখ্যা থাকে যেটাকে আমরা পারমাণবিক সংখ্যা বলি। যেমন হাইড্রোজেনের জন্য পারমাণবিক সংখ্যা 1, হিলিয়ামের জন্য 2, লিথিয়ামের জন্য 3, এভাবে সিরিয়াল অনুযায়ী। তো আমরা যদি বলি যে অক্সিজেন, আমরা জানি যে যদি 8 হয়, পারমাণবিক সংখ্যা যদি 8 হয় তাহলে আমরা এটাকে নিঃসন্দেহে অক্সিজেন বলে দিতে পারি। আবার পারমাণবিক সংখ্যা যদি 6 হয় তাহলে আমরা এটাকে কার্বন বলে দিতে পারি। তো এই যে এখানে যে মৌলটা আমি আঁকছি এটা কিভাবে বুঝলাম যে কার্বন, বা এটা কি বোঝার কোনো উপায় আছে কিনা? অবশ্যই আছে। সেটা হলো এই যে প্রোটন যে সংখ্যা, এই প্রোটন সংখ্যায় আসলে রিপ্রেজেন্ট করে যে পারমাণবিক সংখ্যা আসলে কত। তা আমরা এখানে দেখতেছি যে পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটন আছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6। তো যেহেতু প্রোটনও 6টা, সুতরাং পারমাণবিক সংখ্যাও 6 হবে। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে পারমাণবিক সংখ্যা আর প্রোটন আসলে একই জিনিস। পারমাণবিক সংখ্যা যত হবে প্রোটনও ঠিক ততটা থাকবে। তো এই পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা, এবং আমাদের প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা। এবং এই মাঝখানে যে নিউক্লিয়াস নামের যে এরিয়াটা আছে, এই এরিয়াতে আমরা আগে বলছি যে 2টা কণিকা থাকে, একটা হলো প্রোটন, একটা হলো নিউট্রন। তো এদের এই প্রোটন এবং নিউট্রনগুলোর ভরই হলো পুরো পরমাণুর ভর। সুতরাং আমরা এই প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলতে পারি ভর সংখ্যা। তো আমরা এখানে দেখতে পারতেছি যে প্রোটন যোগ নিউট্রন যদি আমি করি তাহলে আমি ভর পাই। তো এখন এই পরমাণুতে আসলে ভর সংখ্যা কত সেটা যদি আমরা একটু গুনতে চাই তাহলে আমরা দেখতেছি যে এখানে প্রোটন আছে টোটাল কয়টা? 6টা। এই যে সবুজ রঙের প্রোটন আছে টোটাল 6টা, আর সাদা রঙের গুলো হলো নিউট্রন। তো নিউট্রন আছে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 6 আর 5 টোটাল হলো 11। তো আমরা বলতে পারি যে এই পরমাণুটির ভর সংখ্যা হলো 11। তার মানে আমরা যদি একটু উল্টা করে বলি যে আমরা নিউট্রন সংখ্যা কিভাবে বের করব? নিউট্রন সংখ্যা সিম্পলি আমরা যদি ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যাকে বাদ দিয়ে দেই, ভর সংখ্যা মানে হলো কি এই দুইটার যোগফল থেকে যদি আমরা শুধু প্রোটনগুলোকে বাদ দিয়ে দেই তাইলে কিন্তু আমরা নিউট্রনগুলোকে পেয়ে যাই। অর্থাৎ এটার ভর যদি কখনো 11 দেওয়া থাকে এবং আমাদের যে প্রোটন সংখ্যা সেটা যদি বলা থাকে 6, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে এখানে আসলে নিউট্রন থাকবে 5টি, অর্থাৎ 11 - 6 = 5। 5টি এখানে নিউট্রন থাকবে। তো অ্যাট লাস্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইলেকট্রনের হিসাব দেওয়া আছে যে ইলেকট্রন, এই যে আমাদের যে সুনির্দিষ্ট কিছু বৃত্তাকার কক্ষপথ আছে, এই কক্ষপথগুলোতে ইলেকট্রন কয়টা থাকবে টোটাল? তো ইলেকট্রন থাকবে আমাদের প্রোটনের সমান, অর্থাৎ প্রোটন যতগুলো থাকবে আমাদের নিউক্লিয়াসে ঠিক ততগুলাই ইলেকট্রন থাকবে। যদিও এখানে একটা কিন্তু আছে, এই কিন্তুটা আমরা একটু পরেই জানতে পারবো। তো আমি একটু তাহলে সামারি করে দেই। সেটা হলো প্রোটন সংখ্যা এবং আমাদের যে পারমাণবিক সংখ্যা জেড, এরা সেম। পারমাণবিক সংখ্যা যত প্রোটন সংখ্যা তত। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এই ভর সংখ্যা হলো প্রোটন এবং নিউট্রনের যোগফল।
তারপর হলো আমরা সিম্পলি নিউট্রন সংখ্যা আমরা বের করতে পারি। নিউট্রন সংখ্যা আমরা কীভাবে বের করবো? আমরা যদি ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যাকে বাদ দিয়ে দেই বা বিয়োগ করে ফেলি, তাহলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাব। আর আরেকটা কথা হলো শেষে, যেটা হলো ইলেকট্রন আর প্রোটন হলো সেম, অর্থাৎ ইলেকট্রন যতগুলো থাকবে আমাদের প্রোটনও ঠিক ততগুলাই থাকবে। আচ্ছা, তো এখানে নিচে একটা ছোট্ট একটা চার্ট আছে, এই চার্টটা আমি বই থেকেই নিছি। সেটা হলো এখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়া আছে। যেমন ইলেকট্রনের প্রতীক হলো ই, যেটা আমরা অলরেডি জানছি। প্রোটনের প্রতীক হলো পি, নিউট্রনের প্রতীক হলো এন। এবং ওই যে বলছিলাম যে ইলেকট্রন হলো আমার নেগেটিভ চার্জ বিশিষ্ট, প্রোটন হলো পজিটিভ চার্জ বিশিষ্ট। আর চার্জ হলো তার একটা ধর্ম, যেটার কারণে সে অপর একটা পরমাণুর প্রতি সে আকর্ষণ বিকর্ষণ অনুভব করে। তো এই যে আকর্ষণ বিকর্ষণ অনুভব করার যেই পরিমাণটা, সেটা কত, বা এই চার্জের মানটা কত, সেটা হলো ইলেকট্রনের ক্ষেত্রে -1.60 × 10⁻19 কুলম্ব। কুলম্ব হলো চার্জের একক। আর প্রোটনের ক্ষেত্রে হলো +1.60 × 10⁻19 কুলম্ব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন আর প্রোটনের চার্জ আসলে চার্জের মানটা সেম, বাট এদের জাস্ট চিহ্নটা আলাদা, একটা পজিটিভ একটা নেগেটিভ। আর এদের খুব অল্প পরিমাণ ভর আছে। তো এই যে ইলেকট্রনের প্রকৃত ভর হলো 9.11 × 10⁻28 গ্রাম, যেটা কিনা কেজিতে যদি আমরা কনভার্ট করি সেক্ষেত্রে হয়ে যায় 9.11 × 10⁻31 কেজি। আর প্রোটনের যেই ভর, প্রকৃত ভর, সেটা হলো 1.67 × 10⁻24 গ্রাম। আর নিউট্রনের ভরও সেম, 1.67 × 10⁻24 গ্রাম। আর এখানে দুইটা জিনিস আছে, সেটা হলো আপেক্ষিক আধান এবং আপেক্ষিক ভর। তা আমি যদি প্রথমে আপেক্ষিক ভর নিয়েই কথা বলি, আমরা এখানে আগেই বলছিলাম যে একটা পরমাণুর ভর আসলে তার কেন্দ্রে থাকা নিউক্লিয়াসেরই ভর। অর্থাৎ নিউক্লিয়াসে কারা থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। তার মানে প্রোটন আর নিউট্রনেরই আসলে ভর আছে, এর বাইরের যারা আছে তাদের আসলে কোনো ভর নাই। অর্থাৎ ইলেকট্রনের আসলে তেমন কোনো ভর নাই। যদি আমি এখানে প্রকৃত ভরে কিন্তু ইলেকট্রনের একটা ভর লিখছি যে 9.11 × 10⁻28 গ্রাম, বাট এখানে আপেক্ষিক ভরে কিন্তু আমি এটাকে 0 লিখে রাখছি। এর কারণ কি? আমরা এখানে প্রোটন এবং নিউট্রনের ভর দেখছি যে সেম। তো এই প্রোটন এবং নিউট্রনের ভরকে যদি আমরা 1 ধরে নেই, সেই ক্ষেত্রে আসলে এই প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভরকে একদম নগণ্যই বলা যায় বা 0ই বলা যায়। এই জন্যে আমরা প্রোটনকে যদি আমরা 1 বিবেচনা করি, প্রোটনের ভরকে যদি আমরা 1 বিবেচনা করি, নিউট্রনের ভর যদি আমরা 1 বিবেচনা করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রনের ভরটাকে একদম 0ই বলতে পারি। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, সেটা হলো এই যে প্রোটন এবং নিউট্রনের তুলনায় ইলেকট্রন প্রায় 1840 গুণ হালকা। এই 1840 গুণ হালকা হওয়ার কারণে, এমনিতেই তো আমাদের প্রোটন এবং নিউট্রনের ভর অনেক কম, তার উপর যদি এর চেয়েও যদি 1840 গুণ আসলে ইলেকট্রন হালকা হয়, তাহলে আসলে এটার ভর নেই বললেই চলে বলা যায়। এই কারণে এটার আপেক্ষিক ভরটাকে 0 ধরা হয়। আর আমরা যদি একই রকমভাবে আপেক্ষিক আধানের ব্যাপারেও কথা বলি, সেক্ষেত্রে আমরা দেখতেছি যে ইলেকট্রনের আপেক্ষিক আধানটাকে -1 ধরে যদি নেই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতেছি যে কি জাস্ট প্রোটনের চার্জটা তো জাস্ট ইলেকট্রনের মতোই, মানটা সেম, জাস্ট চিহ্নটা ভিন্ন। তো এই জন্য এটাকে যদি -1 ধরে নেই, এটার মানটা কিন্তু সেমই হবে, মানে 1ই হবে, বাট +1 হবে। আর আমাদের নিউট্রনের তো কোনো চার্জ নাই, এই কারণে আমাদের এটার আপেক্ষিক চার্জটাও বা আপেক্ষিক আধানটাও 0 হবে। এখন আমরা দেখব এই যে কণিকাগুলো, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলোর মাধ্যমে কিভাবে একটা মৌলকে রিপ্রেজেন্ট করা হয় বা কিভাবে লেখা হয়। তো আমরা উদাহরণ হিসেবে এখানে সোডিয়ামকে নিয়েছি, Na। তো এই সোডিয়ামের যদি আমরা চিত্রটার দিকে একটু খেয়াল করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে সোডিয়ামের এই কেন্দ্রে নীল রঙের প্রোটনগুলো আছে এবং সবুজ রঙের আমাদের নিউট্রনগুলো আছে, এবং চারপাশে হলো আমাদের কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো আছে। তার মানে যদি দেখি এটার কেন্দ্রের মধ্যে হলো 11টা আমাদের প্রোটন আছে, তার মানে এটার পারমাণবিক সংখ্যাও হবে 11। তো এই পারমাণবিক সংখ্যাটাকে এই যে আমরা যদি সোডিয়ামটাকে লিখি Na, এভাবে লেখার পর নিচে এই যে ছোট্ট করে কর্নারে, এই পাশের কর্নারে অর্থাৎ বাম পাশের কর্নারে নিচে এটার পারমাণবিক সংখ্যাটাকে লেখা হয়, অর্থাৎ প্রোটনটাকে লেখা হয়। প্রোটন সংখ্যা যেটা, সেই সংখ্যাটাকে এখানে নিচে ছোট্ট করে লেখা হয়, অর্থাৎ এখানে 11 হইলো আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। আচ্ছা, তারপর আমরা যদি দেখি যে এখানে এই যে নিউক্লিয়াসের মধ্যে 11টা আছে প্রোটন এবং নিউট্রন আছে টোটাল 12টা, তাহলে 12 আর 11 টোটাল হলো 23, অর্থাৎ 23 হলো এটার ভর সংখ্যা। এই ভর সংখ্যাটাকে এটার উপরে বাম পাশের উপরের কর্নারে ছোট্ট করে লেখা হয়, এটা হলো আমাদের ভর সংখ্যা, যেটাকে কিনা আমরা এ দ্বারা প্রকাশ করি। এবং এই পরমাণুগুলো বন্ধন তৈরি করার জন্য, অপর পরমাণুর সাথে মেশার জন্য তারা যেটা করে, তারা হলো ইলেকট্রনগুলোকে আদান প্রদান করে, অর্থাৎ ইলেকট্রন দান করে অথবা ইলেকট্রন গ্রহণ করে।
এখন আমরা আগেই দেখছি যে বলছিলাম আমি যে প্রোটন এবং ইলেকট্রন এই দুইটার সংখ্যা সেম, অর্থাৎ প্রোটন যতগুলা থাকবে নর্মালি ইলেকট্রন ততগুলা থাকার কথা। বাট এই যে বন্ধন তৈরি করার জন্য তারা যদি আমাদের ইলেকট্রনগুলোকে দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সেম থাকবে না। তো প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা যদি সেম থাকে, সেই ক্ষেত্রে পরমাণুর যেই চার্জ সেটা কিন্তু জিরো হবে, অর্থাৎ সেটা আপেক্ষিকভাবে সেটার কোনো চার্জ থাকবে না, কারণ যতগুলো প্রোটন থাকে ততগুলো কিন্তু ইলেকট্রন থাকে এবং একটা আরেকটার কিন্তু বিপরীত ধর্মী চার্জ বিশিষ্ট, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। তো 11টা যদি প্রোটন থাকে এবং 11টা যদি ইলেকট্রন থাকে, সেক্ষেত্রে কিন্তু 11টা প্লাস 11টা মাইনাসকে মানে নিরপেক্ষ করে দিবে। তো এই কারণে হলো পরমাণুটা একদম সামগ্রিকভাবে পরমাণুটা চার্জবিহীন থাকবে। তবে এই যে বন্ধন তৈরি করার জন্য এরা যদি ইলেকট্রনের আদান প্রদান করে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইলেকট্রন চলে যাবে, অর্থাৎ নেগেটিভ চার্জ চলে যাবে, কিন্তু পজিটিভ চার্জ কিন্তু আগের মতোই থাকবে। কারণ হলো প্রোটন তো আমরা কিছু করি নাই, প্রোটন তো নিউক্লিয়াসে সে স্থির আছে। তো প্রোটন যদি থেকে যায়, আমরা যদি ইলেকট্রন দিয়ে দেই, তাহলে দেখো এখানে নেগেটিভ চার্জ কমে যাচ্ছে, অর্থাৎ পজিটিভ চার্জ তখন বেড়ে যাবে। তা আমরা ধরে নেই যে সোডিয়ামে যদি 11টা যদি ইলেকট্রন থাকে এবং 11টা যদি প্রোটন থাকে, অর্থাৎ 11টা ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ বিশিষ্ট এবং 11টা প্রোটন হলো আমাদের পজিটিভ চার্জ বিশিষ্ট। তো এই 11টা ইলেকট্রন থেকে যদি ধরলাম সে কিছু বন্ধন তৈরি করার জন্য সে একটা ইলেকট্রন অন্য কাউকে দিয়ে দিল, তাহলে এখন আমাদের কাছে ইলেকট্রন থাকবে 10টা। তো 10টা ইলেকট্রন আছে নেগেটিভ চার্জ বিশিষ্ট আর 11টা প্রোটন আছে পজিটিভ চার্জ বিশিষ্ট। তো 10টা ইলেকট্রন যেগুলো কিনা নেগেটিভ চার্জ বিশিষ্ট এবং 10টা প্রোটন যেগুলো কিনা পজিটিভ চার্জ বিশিষ্ট, এরা একে অপরকে কী করে দিবে, নিউট্রাল করে দিবে। বাট একটা প্রোটন কিন্তু একটা পজিটিভ চার্জ কিন্তু বেশি রয়ে যাবে। এই কারণে তখন আমাদের পরমাণুর যে সামগ্রিক চার্জটা সেটা হয়ে যাবে +1, বা শুধু একটা প্লাস দ্বারা আমরা সেটাকে প্রকাশ করব। এই যে একটা প্লাস দ্বারা যে আমরা প্রকাশ করতেছি বা একটা মাইনাস দ্বারা আমরা প্রকাশ করতেছি, সেটাকে এখানে লেখা হয়। অর্থাৎ এই যে উপরের কোণায় কতটা প্লাস আছে কতটা মাইনাস আছে, সেটা দেখে আমরা বুঝতে পারবো যে এখান থেকে আসলে কতগুলো ইলেকট্রন সরে গেছে। যদি ইলেকট্রন সরে যায়, তাহলে সেখানে পজিটিভ চার্জের আধিক্য দেখা যাবে, মানে পজিটিভ চার্জ বেড়ে যাবে। আর যদি ইলেকট্রন সে কোথা থেকে গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ চার্জ বেড়ে যাবে। তা আমরা এখানে দেখতে পারতেছি একটা মাইনাস থাকার মানে হলো যে এখানে ইলেকট্রন একটা বেশি আছে, প্রোটনের তুলনায় একটা ইলেকট্রন বেশি আছে। তো প্রোটন যদি 11টা থাকে আর ইলেকট্রন যদি 11টা থাকে, তাইলে কিন্তু এখানে কোনো চিহ্ন থাকবে না, কারণ তখন এটা নিউট্রাল থাকবে। এখানে যেহেতু একটা মাইনাস আছে, তার মানে বুঝতে হবে যে এখানে একটা ইলেকট্রন বেশি আছে, অর্থাৎ প্রোটন 11টা আছে, এখানে ইলেকট্রন আছে 12টা। প্রোটনের সাথে তখন আমরা 1 যোগ দিয়ে দিব। উপরে যদি আমরা দেখি একটা মাইনাস আছে, তখন আমরা যোগ দিয়ে দিব 1। উপরে যে একটা প্লাস দেখি, তাহলে আমরা 1 বিয়োগ করে দিব। এটা আমরা একটু পরে উদাহরণ দেখলে একদম আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের। তো আমি এখানে দুইটা লাইন লিখে রাখছি, সেটা হলো যদি আদান বা চার্জ যদি পজিটিভ হয় বা প্লাস হয়, তাহলে আমরা ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করব। আমরা প্রোটন সংখ্যা থেকে আমরা ওই যে যতগুলা প্লাস থাকবে উপরে ততগুলা প্লাস আমরা বিয়োগ করে দিব। আর আধান বা চার্জ যদি নেগেটিভ হয়, তাহলে আমরা ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করব, প্রোটন সংখ্যার সাথে আমরা সেই কতগুলা প্লাস চিহ্ন উপরে কতগুলা মাইনাস চিহ্ন উপরে আছে সেটাকে আমরা যোগ করে দিব। যেমন এখানে যদি আমরা উদাহরণ হিসাবে যে সোডিয়ামটা দেখতে পারতেছি, এখানে দেখতেছি যে একটা মাইনাস আছে উপরে, একটা উপরে মাইনাস আছে, তার মানে আমরা ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করব, ইলেকট্রন সংখ্যা আমরা বের করার ক্ষেত্রে আমরা প্রোটনের সাথে একটা মাইনাস যেহেতু উপরে আছে, তাহলে 1কে যোগ করে দিব। যদি এখানে 2 মাইনাস থাকতো, তাহলে আমরা এখানে প্রোটনের সাথে 2 যোগ করে আমরা ইলেকট্রন সংখ্যা পেয়ে যেতাম। আবার যদি এখানে +2 থাকতো, -2 না থেকে যদি আমাদের এখানে +2 থাকতো, সেক্ষেত্রে আমরা কী করতাম, এই প্রোটন থেকে 2কে মাইনাস করে দিতাম। 2কে মাইনাস করার মাধ্যমে আমরা এটা যে ইলেকট্রন সংখ্যা সেটা পেয়ে যেতাম। তো আমরা একটু একদম প্র্যাকটিসের মাধ্যমে সেটা দেখব। তো প্র্যাকটিস করার জন্য আমরা উদাহরণ হিসেবে আমরা অ্যালুমিনিয়াম 3+কে নিতে পারি। তো অ্যালুমিনিয়াম 3+এর আমরা এখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং এটার ভর সংখ্যা এগুলো দেখার চেষ্টা করব যে অ্যালুমিনিয়াম 3+এর ক্ষেত্রে বিষয়টা কেমন হয়। তো আমরা জানি যে অ্যালুমিনিয়াম আমরা এখানে যদি লিখি, তাহলে এখানে আমাদের চার্জটা থাকবে যেটা কিনা 3+, আর এই যে এই নিচের ছোট্ট কর্নারে এখানে আমরা কি লিখবো, অ্যালুমিনিয়ামের যেই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যেটা আছে, আমরা জানি যে পারমাণবিক সংখ্যা যেই কথা, আমাদের প্রোটন সংখ্যাও কিন্তু একই কথা। তো আমরা জানি যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 13, তাহলে এই 13কে আমরা নিচে ছোট্ট করে লিখব এবং এই যে উপরের কর্নারে থাকে আমাদের ভর সংখ্যা। তো আমরা যদি অ্যালুমিনিয়ামকে একটু আঁকানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে মাঝখানে 13টা প্রোটন আছে এবং 14টা আমাদের নিউট্রন আছে। মাঝখানে যে নিউক্লিয়াস যে এরিয়াটা আছে, ওই নিউক্লিয়াস নামের এরিয়াটার মধ্যে আমাদের 13টা প্রোটন এবং 14টা আমাদের
নিউট্রন আছে। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু মাঝখানে 13টা প্রোটন এবং 14টা নিউট্রন আছে, তো প্রোটন এবং নিউট্রনের যোগফলই তো হলো আমাদের ভর সংখ্যা। তাহলে আমরা ভর সংখ্যা বলে দিতে পারবো 13 যোগ 14 অর্থাৎ 27। তাহলে এই 27কে আমরা উপরে ছোট্ট করে লিখব। তাহলে আমরা যদি এখন একটু দেখার চেষ্টা করি, এটার প্রোটন হলো 13, যেটাকে কিনা আমরা পারমাণবিক সংখ্যাও লিখতে পারি যে পারমাণবিক সংখ্যা হলো 13। আচ্ছা, তারপর এটার ভর সংখ্যা, যেটা কিনা আমরা দ্বারা প্রকাশ করি। ভর সংখ্যা হলো আমাদের এখানে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল টু হলো 13 যোগ 14 অর্থাৎ 27। এবং আমরা যদি এইটার নিউট্রন সংখ্যা বলি, নিউট্রন সংখ্যা তো আমি আগেই বলছি যে নিউট্রন সংখ্যা হলো এটা 14। এখন আমরা একটু দেখব যে এখানে আসলে ইলেকট্রন কয়টা আছে। তো আমরা আগেই বলছি যে ইলেকট্রন নর্মালি প্রোটনের সমানই থাকে, অর্থাৎ এখানে প্রোটন 13টা আছে, তার মানে ইলেকট্রনও 13টা থাকার কথা ছিল। ইলেকট্রনটা প্রোটনের সমানই থাকার কথা ছিল, বাট এখানে উপরে একটা 3+ আছে। আর এই 3+ থাকলে আমরা কি করব, মানে এটার আধানের মানটা উপরে লেখা আছে, তো 3+ থাকলে কি করতে হবে সেটা কিন্তু আমরা আগের পেজে দেখে আসছি যে 3+ থাকলে আমাদের কি করতে হবে, যে আধান বা চার্জ যদি পজিটিভ হয় তাহলে আমরা প্রোটন সংখ্যা থেকে যতগুলা প্লাস লেখা থাকবে ততকে আমরা বিয়োগ করব। অর্থাৎ উপরে এখানে 3+ লেখা আছে, তার মানে আমরা 3কে মাইনাস করে দিলেই আমরা এখানে ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব। তো আমরা প্রোটন দেখছি যে 13, তো প্রোটন 13, তার মানে আমরা 13 থেকে 3 বাদ দিলে পেয়ে যাব 10, তার মানে এখানে ইলেকট্রন আছে 10টা। এই কারণে উপরে সে 3+ চার্জ প্রদর্শন করতেছে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে প্রোটন ইলেকট্রনের তুলনায় 3টা বেশি আছে। পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটন ইলেকট্রনের তুলনায় 3টা বেশি আছে আমার কাছে। একই রকমভাবে আমরা আরেকটা উদাহরণ নিতে পারি, সেটা হলো ক্লোরিন মাইনাস। তো ক্লোরিনের আমরা জানি কি পারমাণবিক সংখ্যা হলো আমাদের 17। তো 17কে আমরা নিচে ছোট্ট করে লিখব। পারমাণবিক সংখ্যা যেটাকে আমরা Z দ্বারা প্রকাশ করি, পারমাণবিক সংখ্যার প্রোটন সংখ্যা সেম, যেটা হলো 17। আর এটা আমরা পারমাণবিক সংখ্যাটা ভর সংখ্যাটা জানি হলো 35.5 হলো এটার ভর সংখ্যা। আর এই ভর সংখ্যাটা কিন্তু প্রোটন আর নিউট্রনের যোগফল। তাহলে নিউট্রন কত হবে? নিউট্রন আমরা যদি এই ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যাকে বাদ দিয়ে দিই তাহলে তো আমরা এটার নিউট্রন সংখ্যা পেয়ে যাব। তো ভর সংখ্যা হলো 35.5 আর প্রোটন সংখ্যা হলো 17। তাহলে 35.5 থেকে আমরা যদি 17কে বাদ দিয়ে দিই তাহলে আমরা পাই 18.5। তার মানে এটা নিউট্রন হলো 18.5। এবার যদি আমরা এই ক্লোরিন মাইনাসের ইলেকট্রন সংখ্যাটাকে দেখার চেষ্টা করি, আমি আগেই বলছি যে যতগুলা ইলেকট্রন থাকে ততগুলাই প্রোটন থাকে, অর্থাৎ যদি এখানে কোনো প্লাস মাইনাস না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ওই প্রোটন সংখ্যাটাকেই কিন্তু ইলেকট্রন সংখ্যা লিখে দিতে পারবো। তখন কিন্তু 17ই হতো আমাদের, এই যে প্রোটন সংখ্যা 17, তার মানে 17ই আমাদের ইলেকট্রন সংখ্যা হইতো। বাট যেহেতু এখানে একটা মাইনাস আছে সেক্ষেত্রে কিন্তু আমরা 17 লিখতে পারবো না। তো আমি আগেই বলছি যে 17 হোল মাইনাস যদি উপরে থাকে তাহলে আমরা কি করব, যদি আধান বা চার্জ যদি মাইনাস হয় তাহলে আমরা কি করব, প্রোটন সংখ্যার সাথে যতগুলো মাইনাস আছে ততগুলো মাইনাসকে আমরা যোগ করে দিব। তা আমরা দেখতেছি এখানে একটা মাইনাস আছে, তার মানে আমরা ইলেকট্রন সংখ্যা বের করার জন্য প্রোটনের সাথে 1 যোগ করব। এই যে প্রোটন প্লাস 1 ইকুয়াল টু আমরা পেয়ে যাব 18। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে 18টা ইলেকট্রন আমাদের বিদ্যমান আছে। তো আশা করি আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন অর্থাৎ এই যে একটা পরমাণুর যে কণিকাগুলো আছে এবং ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এগুলো নিয়ে আমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। তো একটা কথা লাস্টে বলে রাখি, সেটা হলো ক্লাস 10-এর যাবতীয় পড়া যদি আমরা সহজেই পারতে চাই, বা এই যে পরমাণু নিয়ে আমাদের কিন্তু পরমাণু মৌল নিয়ে আমাদের প্রচুর কাজ করতে হবে, সেক্ষেত্রে আমি বলবো যে 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর যেই পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা, এগুলো এই দুইটা জিনিস পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এবং আমাদের বইতে কিন্তু 4র্থ অধ্যায়ে একটা চার্ট দেওয়া আছে 118টা পারমাণবিক সংখ্যা, খুব সম্ভবত 63 এবং 64 পেজে একটা চার্ট দেওয়া আছে। সেই চার্ট থেকে আমরা এই যে 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যাগুলোর পারমাণবিক সংখ্যা, কোনটার পারমাণবিক সংখ্যা কত, কোনটার ভর সংখ্যা কত, সেটা আমরা জানতে পারবো। এবং পারমাণবিক সংখ্যার ভর সংখ্যা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা যাবতীয় যত কণিকার সংখ্যা আছে অর্থাৎ নিউট্রন, ইলেকট্রন, এগুলো কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।